আমরা এখন সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইনের লাস্ট সেগমেন্ট টাস্ক সেগমেন্টে শুরু করব। টাস্ক সেগমেন্টটার বেশি কিছু আমরা পড়বো না, জাস্ট কয়েকটা জিনিস দেখবো যা খুব বেশি ইম্পর্টেন্ট, যা প্রিভিয়াস অনেকবার আসছে। এর মধ্যে একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট কাকে বলো? এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের বেসিক জিনিসটা হচ্ছে নির্দিষ্ট সঠিক সময়ে ডেলিভারি করার জন্য, সঠিক সময়ে একটা প্রজেক্ট ডেলিভারি করার জন্য প্ল্যানিং, সঠিক সময়ে প্রজেক্ট ডেলিভারি করার জন্য প্ল্যানিং, এক্সিকিউশন এবং কন্ট্রোলিং করার প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে নির্দিষ্ট সময়ে প্রজেক্ট ডেলিভারি দেওয়ার সময় এটার প্ল্যানিং, এক্সিকিউশন এবং কন্ট্রোলিং করার প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট the process of planning, execution and controlling software project to delivery them on time. এটা মিনস হচ্ছে সঠিক সময়ে ডেলিভারি করার জন্য প্ল্যানিং, এক্সিকিউশন এবং কন্ট্রোলিং করার প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টের চারটা স্টেপ আছে। এই স্টেপগুলো হচ্ছে, একটা হচ্ছে ইনিশিয়েশন অর্থ হচ্ছে শুরু বা যাত্রা। ইনিশিয়েশন একটা চারটা স্টেপ, জাস্ট চারটা স্টেপ। একটা হচ্ছে ইনিশিয়েশন, আরেকটা হচ্ছে প্ল্যানিং, তারপর একটা হচ্ছে এক্সিকিউশন, আর একটা হচ্ছে ক্লোজিং। আমি এখানে এটাও একটু বলেছি, এটা হবে ক্লোজিং। তারপরে ফার্স্ট অফ হচ্ছে ইনিশিয়েশন, হচ্ছে শুরু করতে হবে। এখানে ইনিশিয়েশনের স্টেপে বোঝাচ্ছে ডিফাইন দ্য প্রজেক্ট গোল। আমাদের প্রজেক্টের গোলটা নির্ধারণ করতে হবে, প্রজেক্টের উদ্দেশ্যটা কি এবং স্টেক হোল্ডার কি কি চাই এই জিনিসটা আমাদের নির্ধারণ করতে হবে। তারপরে এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, স্টাডি, অ্যাপ্রুভেল। ওই জিনিসটা, যে প্রজেক্টটা আমরা করব ওইটা কতটুকু সফলতা হবে, কতটুকু সাকসেস হবে, এইটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি স্টাডি। কতটুকু সাকসেসফুল হবে এটা নিয়ে স্টাডি করতে হবে, এটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি স্টাডি। তারপরে হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা করতে হবে, ক্রিয়েট প্রজেক্ট প্ল্যান। প্রজেক্টটা কিভাবে সাজাবো ওইটার প্ল্যানিং করতে হবে। তারপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ঝুঁকি কিভাবে কমাবো, যদি কোনো ঝুঁকি আসে, কি কি রিস্ক আসে তখন ওই রিস্কগুলো আমরা কিভাবে কমাবো ওইটা নিয়ে একটা পরিকল্পনা করতে হবে। ওই পরিকল্পনাটা প্ল্যানিং এর মধ্যে থাকতে হবে। ফার্স্ট অফ অল থাকবে প্রজেক্টটা কিভাবে শুরু করব ওইটা নিয়ে প্ল্যান করা। তারপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ঝুঁকিটা কমানোর যে পরিকল্পনা ওইটা নিয়ে প্ল্যানিং কাজ করতে হবে। তারপরে হচ্ছে চুজ দ্য মডেল, আমরা কোন মডেল নিয়ে কাজ করব, কি ওয়াটারফল মডেল নাকি অ্যাজাইল মডেল নাকি স্পাইরাল মডেল, কোন মডেল নিয়ে কাজ করব ওইটা নির্ধারণ করতে হবে প্ল্যানিং স্টেপে। তারপর স্টেপ হচ্ছে এক্সিকিউশন হচ্ছে ডেভেলপ। তারপরে হচ্ছে ওই প্রজেক্টটা আমাদের ডেভেলপ করতে হবে বা কোড করতে হবে। কোড করার পর বাস্তবায়ন করার পর হচ্ছে টেস্ট, পরীক্ষামূলক পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার পর টিম কোঅর্ডিনেশন, তারপরে টিম ওয়াইজ ভাগ করে কাজটা করতে হবে, এটাকে বলা হচ্ছে এক্সিকিউশন। তার লাস্টে হচ্ছে ক্লোজিং, হচ্ছে ডেলিভার ফাইনাল প্রজেক্টে কি করে দিতে হবে, ডেলিভারি করে দিতে হবে। এই প্রশ্নটা প্রিভিয়াস অনেকবার আসছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে নির্দিষ্ট সময়ে ডেলিভারি করার জন্য প্ল্যানিং, এক্সিকিউশন এবং কন্ট্রোলিং করার প্রক্রিয়াকে বলা হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টের চারটা স্টেপ আছে। একটা হচ্ছে ইনিশিয়েশন স্টেপ, মানে যাত্রা কিভাবে শুরু করব এটা শুরু করার পরে প্ল্যানিং এত পরিকল্পনা পর্যায়ে। তারপর আরেকটা হচ্ছে এক্সিকিউশন কাউন্টিং পর্যায়ে, আরেকটা হচ্ছে ক্লোজিং পর্যায়ে। এই চারটা, এগুলো লিখতে হবে, জাস্ট 2-3 জন্য আসতে পারে, আর এগুলো ডেসক্রাইব করতে পারলে একটু ভালো। এই প্রশ্নটা আসবে না হয় এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতি বছর এটা এটাই আসে। ফিজিবিলিটি এই প্রশ্নটা প্রতিবারই আসে এবং এবারও আসতে পারে, সম্ভাবনা বেশি। ফিজিবিলিটি বেসিক জিনিসটা আগে ভালো করে বোঝার চেষ্টা কর। ফিজিবিলিটি হচ্ছে, আমরা সাপোজ কোনো একটা সফটওয়্যার নিয়ে কাজ করব, ওই কাজ শুরু করার আগে আমাদের যাচাই বাছাই করে দেখতে হবে এই প্রজেক্টটা সফল বা সাকসেস হওয়ার সম্ভাবনা কত, এইটাকে বলা হচ্ছে ফিজিবিলিটি হচ্ছে কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে ওইটা সফল হওয়ার সম্ভাবনা
কত ওইটা ডিপেন্ড, এটাকে বলা হচ্ছে ফিজিবিলিটি। একটা প্রজেক্ট সাকসেস হবে নাকি ফেল হবে, কি রকম ওইটা এটা আগে থেকে একটু অ্যানালাইসিস করাকে হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস। ফিজিবিলিটি অ্যানালাইসিস ইজ দ্য প্রসেস অফ ইভেন্টের অত মূল্যবান দ্য প্রজেক্ট দ্য ভাইবিলিটি অত কি একটা নির্দিষ্ট বিফোর দ্য ডেভেলপমেন্ট বিং। কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে, কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে ওই প্রজেক্টটা ভাইবিলিটি অর্থ কি সাকসেস হবে কিনা ওই জিনিসটা মূল্যায়ন করে বের করাটাকে বলা হচ্ছে ফিজিবিলিটি। ফিজিবিলিটি জিনিসটা হচ্ছে কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে আমরা যাচাই করে দেখব এটা সাকসেস হওয়ার সম্ভাবনা কত বা ফেল হওয়ার সম্ভাবনা কত। এই জিনিসটা যেসব জিনিসের উপর ডিপেন্ড করে ওইটাকে বলা হচ্ছে ফিজিবিলিটি। ফিজিবিলিটি অ্যানালাইসিস হচ্ছে 6 প্রকার, 6টা টাইপ আছে। তার মধ্যে আমরা জাস্ট 5টা টাইপই লিখবে। একটা হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি। টেকনিক্যাল ফিজিবিলিটি অর্থ প্রযুক্তিগত বিশ্লেষণ যেটাকে বলা হয়। এখানের মধ্যে আছে দেখ, ফার্স্ট হবে মূল্যায়ন করতে হবে দা টেকনিক্যাল দেওয়া আছে ওইখানে সফটওয়্যার, তারপরে হার্ডওয়্যার, এই জিনিসগুলো কি অ্যাভেলেবেল কিনা। একটা প্রজেক্ট শুরু করার আগে আমাদের চিন্তা করতে হবে টেকনিক্যালি চিন্তা করতে হবে যে এই জিনিসগুলো বাজারে অ্যাভেলেবেল কিনা, এটা চিন্তা করে দেখতে হবে। তারপর সেক ইটস দ্য ডেভেলপমেন্ট টিম, আমরা যে টিমটা এই কাজটা করবে প্রজেক্টটা তৈরি করবে তারা কতটুকু স্কিল, তাদের দক্ষতা কতটুকু, এটা যাচাই করে দেখতে হবে। তারপর হচ্ছে ইকোনমিক্যাল ফিজিবিলিটি। ইকোনমিক্যাল অর্থনৈতিক ফিজিবিলিটিকে বলতে এই প্রজেক্টটা করার পর এই প্রজেক্টটা যদি আমরা করি তাহলে আমরা কি লাভবান হব নাকি লস হবে নাকি লাভ হবে, ওই জিনিসটা এই জিনিসটাই বোঝাচ্ছে। ইকোনমিক ফিজিবিলিটি হচ্ছে ওই পটেনশিয়াল প্রোডাকশন বা হচ্ছে ডেভেলপ দ্য কস্ট কি পরিণাম কস্ট করতেছি আর কি পরিণাম আমরা খরচ করতেছি, এটার কম্বিনেশনের ফলে এই জিনিসটা কি লাভ লস জিনিসটা হিসাব হবে। ইকোনমিক্যালের ক্ষেত্রে ইকোনমিক্যাল ক্যালকুলেট দ্য আর ও আই সমান সমান হচ্ছে রেভিনিউ অন ইনভেস্টমেন্ট। তারপরে হচ্ছে এনপিভি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এই দুইটা ডেফিনিশন লাস্টে আলোচনা করব। এখন একটু স্কিপ করে যাচ্ছি। ক্যালকুলেশন করতে হবে আর ওআই আর এনপিএম হচ্ছে কি নেট প্রেজেন্ট ভ্যালুটা, আর হচ্ছে রেভিনিউ অন ইনভেস্টমেন্ট, এগুলো আগে ভাগে কি করা হবে ক্যালকুলেশন করে রাখতে হবে। তারপরে হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি। অপারেশনাল কি কি অপারেশন করতে হবে, দা সোর্স দা সিস্টেম এক্সিস্টিং দা বিদ্যমান, ওই বিদ্যমান সিস্টেমটা কাজ চলবে কিনা, অপারেশনটা দীর্ঘ সময় কাজ হবে কিনা, ওই জিনিসটা অপারেশনাল ফ্লেক্সিবিলিটি দ্বারা কি করবে যাচাই করে বের করা হবে। তারপর হচ্ছে লিগ্যাল ফিজিবিলিটির মধ্যে হচ্ছে এটা কি করবে ভেরিফাই করতে হবে। এই কাজটা সম্পূর্ণ হওয়ার আগে আমাদের ভেরিফাই করে দেখতে হবে সবকিছু ঠিক আছে কিনা, এইটাকে বলা হচ্ছে লিগ্যাল ভেরিফিকেশন। তারপর আরেকটা ভেরিফিকেশন হচ্ছে শিডিউল ভেরিফিকেশনের ক্ষেত্রে বোঝা যাচ্ছে এটা টাইমটা মেনটেন করতে পারবে কিনা। শিডিউল মানে টাইমটার মধ্যে শেষ হবে কিনা কাজটা, ওইটা ডিপেন্ড করতেছে শিডিউল। ফিজিবিলিটি, এই ফিজিবিলিটিগুলো আর একটু ডিটেলস দেখে নিবি, আমি জাস্ট বেসিকটা বলতেছি। ফিজিবিলিটি হচ্ছে কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে আমরা অ্যানালাইসিস করে নিব প্রজেক্টটা সাকসেস হওয়ার সম্ভাবনা কতটুকু, এইটা পরীক্ষা করার জন্য এই কয়েকটা স্টেটমেন্ট আছে। একটা হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি, আরেকটা হচ্ছে ইকোনমিক্যাল, আরেকটা হচ্ছে অপারেশনাল, আরেকটা হচ্ছে লিগ্যাল, আরেকটা হচ্ছে শিডিউলিং ফিজিবিলিটি, আর তাছাড়াও আরেকটা আছে পলিটিক্যাল ফ্লেক্সিবিলিটি। ওইটা দরকার নাই, জাস্ট এই 5টা ভালো করে একটু ডেসক্রাইব করবি, অন্য কোথাও থেকে পাইলে পড়তে পারোস, নাইলে এগুলোও লিখতে পারোস। এই বেসিকটা ভালো করে বুঝ, এই যে প্রশ্নটা পরীক্ষায় আসবে, প্রতিবারই আসে ফিজিবিলিটি কি, এই জিনিসটা আসবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এই এই সেগমেন্ট থেকে এই প্রশ্নটা আসবে, আসার পরে এই টুকটাক এই ছোট ছোট ম্যাথ আসতে পারে, এগুলো হচ্ছে জাস্ট ম্যাথের কতগুলো ট্রফিক্সের শত্রু, এগুলো আসে, বাট ম্যাথ আসতে পারে, ম্যাথ কখনো আসতে দেখি নাই, বাট ম্যাথও আসতে পারে। একটা হচ্ছে আর ওয়াই হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। Return of investment is a single calculation that dividing the project net profit net benefit of the total যে লাভটা হয়েছে ওইটাকে যদি টোটাল কস্ট দিয়ে ভাগ করি, আমরা একটা বিজনেসের মধ্যে যে পরিণাম লাভ করছি ওইটা যদি টোটাল কস্ট দিয়ে ভাগ করি তাহলে আমরা
রিটার্ন অন ইনভেস্টমেন্টটা খুঁজে পাবো। এটা সূত্র হচ্ছে বেনিফিট অর্থ লাভ করছি ওইটা মাইনাস কস্ট, কি পরিমাণ খরচ ওইটা ডিভাইডেড বাই কস্ট ইনটু 100। এই সূত্রটা মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট ইজ এ পয়েন্ট, একটা পয়েন্ট বোঝাচ্ছে হয় আর যেখানে টোটাল রেভিনিউ অর সেভিং ইকুয়াল টু দা টোটাল ইনভেস্টমেন্ট যেটা করছে ওইটা সমান সমান টোটাল কস্ট। টোটাল রেভিনিউ অর সেভিং ইকুয়াল টু দা টোটাল কস্ট অফ দ্য প্রজেক্ট। ওই প্রজেক্টে যেটা ইনভেস্ট করছে ঠিক ওই পরিমাণ টাকা কি হয়েছে আছে, সেভ করতে পারছে। এটাকে বলা হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট মিনিংস দা নো প্রফিট নো লস। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যদি ব্যবসার মধ্যে লাভ করতে না পারি, তাইলে কোনো লস নাই। লাভ করতে না পারলেও লস হবে না, এটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যদি ব্যবসায় আমরা লাভ করতে না পারি, তাহলে যদি লাভ করতে নাও পারি তাহলে লস হবে না। এই জন্য বলতেছে নো প্রফিট নো লস, কোনো লাভ লস নাই এখানে। এই ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে কোনো লাভ লস নাই, জাস্ট লাইফটা লস, এরকম একটা মিনিং দ্বারা হচ্ছে। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে জাস্ট যা ইনভেস্ট করছি একটা বিজনেসে 100 টাকা ইনভেস্ট করছি, 100 টাকা তুলে ফেলতে পারছি, এটাকে বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তারপরে ব্রেক ইভেন পয়েন্টের এই ফিগারটা অবশ্যই শিখে যাইতে হবে। দেখুন ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা হচ্ছে উপরে থাকবে ফিক্সড কস্ট, মানে টোটাল কি পরিমাণ কস্ট গেছে ওইটা ডিভাইডেড বাই সেল প্রাইস, কি পরিমাণ জিনিস বিক্রি করছি ওইটা মাইনাস ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট বলতে যেটা প্রতি বছর আমাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট খরচ হয়, এটা হচ্ছে ফিক্সড কস্ট। আর সেল প্রাইস হচ্ছে আমরা প্রোডাক্ট বিক্রি করে যে টাকা পাইছি এটা বলতে হচ্ছে সেল প্রাইস পি। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে ওই প্রাইস ওই ওই জিনিসগুলো সেল দেওয়ার সময় আমাদের যে পরিমাণ কস্টটা গেছে ওইটাকে বলতেছে ভেরিয়েবল কস্ট। এই জন্য এই বিইপি সমান সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। এই জিনিসটা এই ফিগারটা অবশ্যই আসবে, গ্রাফটা ডেসক্রাইব করতে বলতে পারে পরীক্ষার মধ্যে। এক্স অক্ষ বরাবর আমরা ইউনিট নিছি, কত ইউনিট বিক্রি করছি এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে মূলবিন্দু। আর ওয়াই অক্ষ বরাবর নিছি সেল আর কস্ট, কত টাকা খরচ হয়েছে। আর এই জিনিসটা হচ্ছে একটা কি ফিক্সড কস্ট, মানে এই কস্টটা প্রতি বছরই একটা কোম্পানির প্রতি বছর যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট খরচ হয় এটাকে বলা হয় ফিক্সড কস্ট। ফর এক্সাম্পল একটা কোম্পানির মধ্যে প্রতি বছরে তার ওই কারেন্টের বিল দেওয়া লাগে, তারপরে উন্নয়ন বিল দেওয়া লাগে, ওইসব যেগুলো আছে সরকারকে ভ্যাট দেওয়া লাগে, ওইসব জিনিস হচ্ছে একদম ফিক্সড, এগুলোর কোনো কিনায় পরিবর্তন নাই, এই কস্টটা একদম ফিক্সড। তারপরে এইটা হচ্ছে সেল। আমরা ফর এক্সাম্পল এই আস্তে আস্তে বিক্রি শুরু করছি, সেল শুরু করছি একদম নিচ থেকে আস্তে আস্তে বিক্রি শুরু করছি, এটা হচ্ছে সেল। তারপরে এই রেখাটা হচ্ছে টোটাল কস্ট, আমার টোটাল বিজনেসের মধ্যে কত টাকা খরচ হইতে, এটা হচ্ছে টোটাল কস্ট। প্রতি বছর আমার এই পরিমাণ ফিক্সড, এটা নির্দিষ্ট পরিমাণ একটা খরচ থাকে, ওই খরচের বাদে ব্যবসার মধ্যে যে ইনভেস্টটা করতেছি এইটা হচ্ছে এই টোটাল কস্ট। হচ্ছে যেটা আমরা ফিক্সড কস্ট বাদে যে কস্টটা খরচ করতেছি, টাকাটা ব্যয় করতেছি, এটা হচ্ছে টোটাল কস্ট। আর এইটা নিচ থেকে আস্তে আস্তে বিক্রি করে করে উঠতেছি, এটা হচ্ছে সেল। এইখানে যখন আমরা এই পর্যন্ত এই পর্যন্ত জিনিসটা হচ্ছে আমাদের কি, যখন আমাদের ফিক্সড কস্ট শুরু হয়ে গেছে বুঝছস, এবং আমাদের বেচা কেনা এখানে আমরা একটা বিজনেসের মধ্যে 500 টাকা ইনভেস্ট করছি, ইনভেস্ট করার ওইখানে ছিল 200 টাকা ছিল ফিক্সড কস্ট, এবং আর 300 টাকা একটা প্রোডাক্টে তৈরি করার জন্য অ্যাপ্লাই করছি। যখন আমরা প্রোডাক্ট 300 টাকা অ্যাপ্লাই করে ফেলছি, বাট প্রোডাক্ট বিক্রি করতে পারছি তিনটা বিক্রি করে, যখন তিনটা বিক্রি করে আমরা পাইছি 50 টাকা, তখন আমরা কিসে আছি, লসে আছি। এইটা হচ্ছে সেই লস পয়েন্ট, যেখানে কি এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে লস, তখন আমরা কি আছি, লসে আছি। মানে বিজনেসের মধ্যে লস হচ্ছে এইখান থেকে এখানে, ফিক্সড কস্ট পর্যন্ত যেটা গেছে ওইটা
ফিক্সড হয়েছে, তার এটা লস, এই পয়েন্ট পর্যন্ত লস আছে কারণ আমরা বিক্রি করতেছি কত আস্তে আস্তে বিক্রি, কিন্তু আমার এই ফিক্সড কস্টটা আগেই কস্টটা আগেই খরচ করে ফেলছি, বাট প্রোডাক্ট এখনো বিক্রি করতে পারি নাই। বিক্রি করার আগে টাকা কি খরচ হয়ে গেছে সব, এই জন্য আমরা এতটুকু পর্যন্ত কি আছি, যতক্ষণ পর্যন্ত এই অ্যামাউন্ট পর্যন্ত আসতে পারি না এই অ্যামাউন্টটা তো আমরা কি আছি, লসে আছি। মানে কি, টাকা পয়সা লস, মানে যা ইনভেস্ট করছি তা তুলতে পারি না, এই জন্য এই পয়েন্ট পর্যন্ত ফিক্সড এর আগ পর্যন্ত যা সেল করতেছি এটা হচ্ছে লস প্রজেক্ট। তারপর যখন আমরা আস্তে আস্তে সেল বাড়াচ্ছি, তারপর আস্তে আস্তে সেল বাড়তেছে আর আস্তে আস্তে কস্টও বাড়তেছে, সেল আর কস্ট যে জায়গায় গিয়ে সমান হবে, এই জায়গায় গিয়ে সমান হয়েছে। যেমন আমি 500 টাকা ইনভেস্ট করছি বিজনেসের মধ্যে, তার মধ্যে ফিক্সড কস্ট ছিল 200 টাকা আর 300 টাকা ছিল প্রোডাক্ট কস্ট। ওই টোটাল 500 টাকা যখন আমি বিজনেস থেকে তুলে ফেলছি, আয় করে ফেলছি প্রোডাক্ট বিক্রি করে, ওইটাকে বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। লাভ না হলেও কোনো লস নাই, যা খরচ করছি তা তুলে ফেলতে পারছি। তোলার পরে যদি আবার আরো ওই টাকা দিয়ে যদি আমরা আরো বেশি জিনিস সেল করতে পারি, তখন এই গ্রাফটা উপরে উঠতে থাকবে, সেল বাড়তে থাকবে এবং আস্তে আস্তে কস্টটা কমতে থাকবে। এই তখন এই মাঝখানের এই জিনিসটা হচ্ছে প্রফিট, কত টাকা প্রফিট হয়েছে এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে। আমি আবার বলতেছি, এখানে এক্স অক্ষ বরাবর একটা ইউনিট, কত ইউনিট বিক্রি করতেছি এটা, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কস্ট, মানে কত খরচ যাচ্ছে। তার মধ্যে এই রেখাটা হচ্ছে ফিক্সড, এই রেখাটা হচ্ছে এইটা জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ফিক্সড। এটা প্রতি বছর বিজনেসে যে জিনিসটা একদম ফিক্সড খরচ হয় ওইটা হচ্ছে ফিক্সড কস্ট। তারপরে ফিক্সড কস্ট করে ফেলছি, বাট এখনো আমরা কোনো জিনিস বিক্রি করতে পারি নাই। টাকা বিজনেসের মধ্যে ঢুকে গেছে, বাট টাকা বাইর করতে পারতেছি না। টাকা কারণ বাইর করতে পারতেছি না কারণ এখনো আমরা সেল শুরু করতে পারি নাই। সেল যতক্ষণ পর্যন্ত না ফিক্সড কস্টটা তুলতেছি, যতক্ষণ পর্যন্ত না আমরা বিজনেস থেকে ফিক্সড কস্টটা তুলে ফেলতে পারতেছি না, ততক্ষণ পর্যন্ত আমরা লসে আছি। এই চল আস্তে আস্তে বিক্রি করা, আস্তে আস্তে বিক্রি করতে করতে যখন আমরা এই ফিক্সড কস্টটা চুব, ফিক্সড কস্টে টাকা উঠে যাবে, তখন টাকা তোলার আগ পর্যন্ত যে লস সেটা হচ্ছে কি, ওইটা তখন আমরা বিজনেসের মধ্যে লসে থাকবো। ফিক্সড কস্ট না ওঠা পর্যন্ত এই বিক্রি করতে না পারা জিনিসটা হচ্ছে কি লস, এটা হচ্ছে কি আমরা লসে থাকবো। যখন ওইটা আস্তে আস্তে আমরা সেল বাড়াতে থাকবো, বাড়তে থাকবে এবং টাকা ইনভেস্টমেন্টও আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন বিজনেসের মধ্যে ইনভেস্ট আমি 500 টাকা ইনভেস্ট করে 500 টাকা তুলে ফেলছি, তাহলে আমার যা ইনভেস্ট করছি সেটা তুলে ফেলতে পারছি, ওইটাকে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ওই ওই টাকা তোলার পরে বাদ বাকি যা টাকা থাকবে, এই যা টাকা থাকবে, যত বেশি আমি প্রোডাক্ট সেল করতে পারবো সবগুলো হচ্ছে প্রফিট। ইভেন ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে লাভ না হলে লস নাই। ওই পজিশনে বলতে বিজনেসে যখন আমি যা ইনভেস্ট করছি সেই টাকা তুলে ফেলতে পারছি, তোলার পরে যা বাকি থাকবে তা সবগুলো হচ্ছে প্রফিট। এইগুলো হচ্ছে প্রফিট। এই চিত্রটা আসবে, এটা ভালো করে দেখে যাবি। তারপর হচ্ছে বিপি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুর বেসিক একটা এক্সাম্পল হচ্ছে, তুই যদি আজকে 100 টাকা, আজকের 100 টাকা ভবিষ্যতের 100 টাকার চেয়ে মূল্যবান। প্রেজেন্ট ভ্যালু এই লটা বলতেছে আজকের 100 টাকা ভবিষ্যতের 100 টাকার চেয়ে মূল্যবান, কারণ আজকের 100 টাকা বিনিয়োগ করে তুই টাকা ইনকাম করতে পারবি। এই জন্য এইটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বলতেছে আজকের 100 টাকা ভবিষ্যতের 100 টাকার চেয়ে মূল্যবান, কারণ আজকের 100 টাকা ইনভেস্ট করে আমি ইনকাম করতে পারবো। এইটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু ইজ এ ভ্যালু টুডে অফ এ ফিউচার অ্যামাউন্ট অফ দ্য মানি। এটা আজকের ভ্যালুটা ভবিষ্যতের অ্যামাউন্টের চেয়ে, মানি টাকার চেয়ে বেশি। বলতেছে ইজ দ্য ভ্যালু অফ টুডে অফ এ ফিউচার অ্যামাউন্ট অফ মানি, ভবিষ্যতের টাকার চেয়ে আজকের টাকার মূল্যটা বেশি। ডিসকাউন্ট টু দ্য অ্যাকাউন্ট ফর দিস টাইম ভ্যালু ফর মানি। তারপরে এখানে এই সূত্রটা মুখস্থ করতে হবে। সূত্র দেওয়া হচ্ছে এফ বি ডিভাইডেড বাই আই প্লাস আর ইন্টু টু দি পাওয়ার এন, পিবি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পিবি হচ্ছে ফিউচারের ভ্যালু, ফিউচারের যে অ্যামাউন্টটা টাকা ওইটা হচ্ছে ফিউচারের, পিবি হচ্ছে ফিউচার ভ্যালু। তারপরে আর হচ্ছে ডিসকাউন্ট, কত টাকা ডিসকাউন্ট পাবো ওইটা হচ্ছে আর, আর নাম্বার হচ্ছে নাম্বার অফ, এটা হচ্ছে এন হচ্ছে নাম্বার। তারপর এটা হচ্ছে এনপিবি, এটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু।
এইটার বেসিক সূত্রটা এই সূত্রটা ল দ্বারা বেসিক্যালি যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে কোনো একটা প্রজেক্টে, ধর আমরা ভবিষ্যতে একটা কোনো প্রজেক্ট করতেছি, ওই প্রজেক্টটা লাভজনক হবে নাকি লস হবে। ধর আমরা ফ্যাক্টরিতে আমরা ভবিষ্যতে একটা সিদ্ধান্ত নিছি, আমরা লাস্ট ইয়ারে 500টা বাইক বাজারে সেল করব, উৎপাদন করে বাজারে সেল করব, 500টা বাইক সেল করব। তখন আমরা এখন হিসাব করে দেখবো, এবছর হিসাব করে দেখবো যে ওই 500টা বাইকের জন্য কি আমাদের লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। ওই ক্যালকুলেশনটাকে বলা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কোনো একটা প্রজেক্ট লাভজনক হবে নাকি ভবিষ্যতে লস হবে, ওই জিনিসটা আগেভাগে ক্যালকুলেশন করাকে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। ইট ইজ দ্য সাম অফ দ্য অল প্রেজেন্ট ভ্যালু, বর্তমান সময়ের সব ভ্যালু ইন ইনকামিং এন্ড দ্য আউটকামিং ক্যাশ ফলো দিস টাইম। এটা হচ্ছে বর্তমান সময়ের ইনকামটার সাথে ওই ভবিষ্যতের ইনকামটার কি করতে হবে, একটা টাইমটা অ্যাডজাস্ট করতে হবে। তারপর এটা হচ্ছে এনপি সমান সমান সামেশন আর টি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার টি মাইনাস সি। এখানে আর হচ্ছে নেট ভ্যালু ক্যাশ ফ্লো, মানে টাকার একটা বর্তমান সময়ে টাকাটা নেট ক্যাশ বলতেছে, বর্তমান সময়ে যে টাকাটা দিয়ে হিসাব করবো ওইটা। তারপর আর হচ্ছে ডিসকাউন্ট রেট, কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে। তারপর টাইম হচ্ছে সময়, কত সময় পরে গিয়ে করতেছি এটা। তারপর হচ্ছে সি নট ইকুয়াল টু হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট, বা ওইখানে আমরা কত টাকা ইনভেস্টমেন্ট করবো এটা। এই সূত্রটা অবশ্যই মুখস্থ করতে হবে। এই সেগমেন্ট থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রজেক্ট, এটা দেখতে পারো কম গুরুত্বপূর্ণ। এটা চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফিজিবিলিটি, আসবে মাস্ট আসবে এই জিনিসটা দেখতে হবে। তারপর হচ্ছে ব্যাক ইভেন পয়েন্ট, এটা আসবে। আর এই ডেফিনেশনটা, এই গ্রাফটা করতে হবে এই জিনিসটা। আর এগুলো একটু দেখে নিবি জাস্ট, এইটা আর এইটা, এই জিনিসটা একটু মুখস্থ করতে হবে। এই সেগমেন্ট থেকে, টাচ সেগমেন্ট থেকে এতটুকু যদি তোরা পরে যাস তাহলে অবশ্যই 10 মার্ক কমন পাবি, বুঝছস? আইমান, তাহলে রেকর্ডিংটা অফ করে দাও।